আওয়ামী লীগের যে সমর্থক তারা কিন্তু দল ত্যাগ করবে বলে আমার কাছে মনে হয় না, তারা থাকবে। জুলাই সনদে যা আছে 133টা অধ্যাদেশের ম্যাক্সিমামই পাশ হয়ে গেছে। 24-এর তরুণরা যে পরিমাণ বিতর্কিত হয়েছে ইউনিট সরকার নিজে করে দিছে। তারা যা পেয়েছে অনেক পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করতে গেলে আমাদের দেশে ব্যবসায়ীরা এখনো তারা মনে করতেছে যে তাদের জন্য প্রপার সুযোগ হয় নাই। আন্দোলন চলেছে স্পেশালি কারণ নামে কোনো স্লোগান হয় নাই। ককটেল ফাটাইছে, ওরা নিজেরা ফাটায় নাই। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে। আপনাদের সাথে আছে আমি শালীন। দর্শক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই নির্বাচনকে ঘিরে সরকারের প্রস্তুতি কতদূর, নির্বাচন কতটা সুস্থ, নিরপেক্ষ এবং অবাধ হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং কি কি চ্যালেঞ্জ আসতে পারে সামনে, সেই বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবকিছু মিলিয়ে আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন কি সব দলের অংশগ্রহণে হচ্ছে। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে অংশগ্রহণ করতে আছেন দুজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ এবং আমার ঠিক পাশেই আছেন বিএনপি সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আমি আমাদের আলোচনা শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। বিএনপি সরকার গঠনের পর এটি প্রথম স্থানীয় সরকার নির্বাচন আর কি হতে যাচ্ছে। অনেকের মতে এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরপেক্ষতা নিশ্চিত করা, কারণ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ পদক্ষেপ নেবার জন্য আপনারা আসলে কি কি প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বিএনপি সরকার স্থানীয় সরকার নির্বাচন এই প্রথম না, এইবারের সংসদে এইবারের ইলেকশনের পরে এটা প্রথম। সো খুব যে এর আগে অনিরপেক্ষতা নিয়ে খুব যে কথা উঠেছে এমন আমি বলবো না, যেটা বিগত 15.5 বছরে যেভাবে যাকে যখন ইচ্ছে তখনই পাশ করিয়েছে। তো এইটা বিএনপি সরকারে, বিশেষ করে তারেক রহমানের সরকারে হবে না আমার ধারণা। উনি এই নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করবেন, যেভাবে 2026-এর যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ওইভাবে আমার মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচন হবে। উনি ইতিমধ্যেই এলাকায় মেসেজ পাঠিয়েছেন, নমিনেশন যাকেই দিক তার হয়ে কাজ করতে হবে। মানে নমিনেশন এবার তো মার্কা নাই, তারপরেও দল থেকে একটা মনোনয়ন দেয়, দল থেকে বলে দেয় যে দল তুমি একে সাপোর্ট করো, ওকে সাপোর্ট করো, সেই সাপোর্টের কথাটাই বলা হচ্ছে। কিন্তু এই যে 2026 নির্বাচন নিয়ে তো আসলে বিরোধী দল অনেক কথাবার্তা বলেছে যে নির্বাচনটা আসলে সুষ্ঠুভাবে হয়নি। তো দেখেন, বিরোধী দল যদি কথা বলে, এটা বিরোধী দল বলার জন্য বলেছে। এটা রাজনীতিতে টিকে থাকতে গেলে বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে গণতন্ত্রের ভান্ডারেবল অবস্থায় থাকে, সেই জায়গায় বিরোধী দল এই ধরনের কথাই বলে। এই নতুন বিরোধী দল আচ্ছা বলার জন্য বলে তো তখন আসলে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে এই ধরনের কথা আসলে কেন বলছে। তাদের বলতে হয় যে 2 মাস সরকারের বয়স। বিরোধী দলের অনেকেই বলেছে না যে আপনার এনসিপির যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে এই সরকার সবচেয়ে অজনপ্রিয়। আপনার জনপ্রিয় আর অজনপ্রিয় হওয়ার জন্য যে সময়টা 2 মাস সময়, কি সেখানে কি আপনার তাহলে বুঝেন, এখান থেকে বুঝে নিতে হবে যে তারা কি বলতে পারে। সো আমরা মনে হয় যে অপেক্ষা করি নির্বাচন, আমরা আশাবাদী যে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং যাকে ভোট দিবে সেই পাশ করবে, যাকে ভোট জনগণ কম দিবে সে পাশ করবে না, এটাই আমরা মনে করি। এবং ভোটের নিশ্চয়তা, ভোট যাতে সে নীরবে তার ভেতরের যে প্রকাশটা সেটা ঘটাতে পারে, সেই জন্য বিএনপি সরকার চেষ্টা করবে। এবং এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। যেহেতু মার্কা নাই অতএব ওই সমস্যাটা তো নাই যে কে পাশ করলো, কে ফেল করলো, কে করলো না। যেই পাশ করবে সেই সরকারের হয়ে, দেশের হয়ে কাজ করবে,
সরকারের হয়ে কাজ করা কোনো দলের জন্য না, দলের হয়ে না, স্থানীয় সরকার। তাই সেটা যেটা ফ্যাসিস্ট সরকার আপনার মার্কা ব্যবস্থা করেছিল, তখন আমরা যা দেখেছি সেখান থেকে অনেক 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 কম সাংঘর্ষিক হবে এবং জনগণের নিজস্ব যাকে ভোট দিলে তার লাভ হবে, তার এলাকার লাভ হবে, এটা জনগণ করবে এবং সেটা যেন সুষ্ঠুভাবে ঘরে নিতে পারে সেই ব্যবস্থাটা বিএনপি সরকার করবে বলে আমি মনে করি। জি জি, ধন্যবাদ। জনাব এম এ আজিজ, আপনার কাছেও একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন কি অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ হবে কিনা, এবং আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থিত যে লোকেরা তারা কি আসলে এই নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, নির্ভর আপাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, এবারে স্থানীয় সরকার নির্বাচন যেটা বোঝা যাচ্ছে তাতে একটু কমপ্লিকেটেড হবে। কারণ হচ্ছে এর ভিতরেই ডাক্তার জাহিদুর রহমান প্রথমে বলেছিল যে যেহেতু প্রতীক ছাড়া নির্বাচন হবে, সেখানে নির্দোষ আওয়ামী লীগের তাদের যদি এই দলীয় স্লোগান বা দলীয় ব্যানার বাদ দিয়ে আসে তারা ইলেকশন করতে পারবে। পরে তিনি আর একটা কারেকশন দিয়েছে এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও বলেছে আওয়ামী লীগের বিচার হচ্ছে, বিচার হয়ে যেটা অনুমান করা হচ্ছে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। নিষিদ্ধ হলে নির্বাচনের চেহারাটা কিন্তু পাল্টে যাবে। কারণ আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধরেন এই যে জামাত, বিএনপি বলেন, বিএনপির তো সবচেয়ে বেশি ফ্যাসিস্টের সময় বেশি হত্যা করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, কেউ ঘরে থাকতে পারে নাই। কিন্তু আমি তো দেখি বিএনপির কোনো কর্মী দল ত্যাগ করছে আমার কাছে মনে হয়নি। নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু দল ত্যাগ করে নাই। আওয়ামী লীগের যে সমর্থক তারা কিন্তু দল ত্যাগ করবে বলে আমার কাছে মনে হয় না, তারা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আবার স্থানীয় নির্বাচনের সময় প্রত্যেককে চেনে যে এ আওয়ামী লীগ করে, এ বিএনপি করে, এ জামাত করে, চিনতে আপত্তি নাই। কিন্তু এখন ধরেন এটা তো একটা যদি ইলেকশন কমিশন স্থির করে দেয় যে তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, বিশেষ করে আমি বলবো ফৌজদারি মামলা না থাকে, এমনি তো আছে যে ফৌজদারি মামলা হলেও নির্বাচন করতে পারে যদি তার জেল টেল না হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি ক্রাইটেরিয়াগুলো ঠিক করে দেয় যে হ্যাঁ পার্টির সমর্থক থাকতে পারে, তবে যাদের বিরুদ্ধে মামলা নাই, নির্দোষ, কোনো সংঘাত সংঘর্ষে বা মাস্তানি বা চুরি ঢুরি করে নাই, এরকম লোক ডিরেকশন করলে করতে পারে। কিন্তু বিষয়টা হলো যে প্রথমে যে প্রতীক ছাড়া নির্বাচন ছিল প্রথমে, তখন কিন্তু আমাদের দেশে এইভাবে প্রতিটা মানুষ কিন্তু পলিটিসাইজ ছিল না। হ্যাঁ, কারণ মানে সবাই কোনো না কোনো দল সমর্থন করতো না। তখন কিন্তু এলাকার সবচেয়ে ধরেন পপুলার লোকটা, জনসেবক, শিক্ষক, সাধারণ লোক ইলেকশন করতে পারতো। এখন কিন্তু এই পরিস্থিতি নাই। তখন নির্বাচন হয়েছে, তখন দেখা গেছে যে তারপরেও ইনডাইরেক্টলি সমর্থন কিন্তু বোঝা যেত এই আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রার্থী, এ বিএনপির প্রার্থী। এই জন্যে কিন্তু আওয়ামী লীগ ওইটার অজুহাতে কিন্তু প্রতীক দিয়ে দিল যে প্রতীক, তখন কিন্তু তীব্র বিরোধিতা হয়েছে। এই প্রতীক দেওয়াতে নির্বাচনটা কিন্তু পলিটিক্যাল হয়ে গেছে। তো এখনও ওখান থেকে বেরিয়ে আসা এত সহজ হবে না। আওয়ামী লীগ কিন্তু ওই ইলেকশনটাকে পলিটিসাইজ করে ফেলছে। এখন ধরেন আওয়ামী লীগের যে নেতাকর্মী, এদের সমস্যা আছে। ধরেন এই যে জানাজা যায়, সেখানেও যায় বলে যে জয় বাংলা, স্লোগান দেয় জয় বাংলা। এটা তো তাদের নিজেরা যে নিরপেক্ষ এটাও প্রমাণ করতে পারে না। সুতরাং নির্বাচনে ফাইনালি আমার মনে হয় একটা ইলেকশন কমিশন থেকে কোনো তার আরপিওতে নীতিমালা করে দেওয়া উচিত যে এই থাকলে নির্বাচন করতে পারবে না, এই করলে নির্বাচন বাতিল হবে। এটা হলে হয়তো নির্বাচনে অনেকেই অংশগ্রহণ। আরেকটি বিষয়, কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ হচ্ছে আইনজীবীদের একটি নির্বাচনে তারা গিয়েছিল এবং সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারেনি। পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে চলে এসেছিল। তো এই যে স্থানীয় সরকার নির্বাচনটা যখন হবে তখনও কি সেরকম কোনো কিছু হতে পারে কিনা? না, আপনি আইনজীবীদের যেটা প্রশ্ন করছেন, সুপ্রিম কোর্টে একটা ইলেকশন হয়েছে, সেটাতে আপনার ধরেন তাদের চাঁদা নেওয়া হয়েছে সব সদস্যের, তারা সদস্য তালিকায় নাম এসছে, তারা প্রার্থী হয়েছে, তখন পর্যন্ত তারা ছিল। এরপরে দেখা গেছে যে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে, তখন একপক্ষীয় নির্বাচন হয়ে গেছে। তা আমি এই জন্যই কিন্তু ওটা আমার মাথায় ছিল, এই জন্যই আমি বলছি একটা নীতিমালা ইলেকশন কমিশন
আরপিওতে নতুন করে যেহেতু ভোটারও করবে, এনআইডিও নতুন করে করতেছে কারেকশন, অনেকের ছবি স্পষ্ট না, অনেকের বয়স এখন 18 বছর পর্যন্ত ভোটার বানাবে, তা তো নতুন করে করবে। সুতরাং আরপিওতে এটা এমন একটা কিছু লিখে দেওয়া উচিত যে কি কি ধরনের লোক ইলেকশন করতে পারবে এবং কি কি করলে ইলেকশন বাতিল হবে, এটা করে দিলে আমার মনে হয় নির্বাচনটা শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। তবে এর আগে কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আমার অনুমান আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হবে। ওই পরিস্থিতির আলোকেই আপনার নীতিমালাটা করতে হবে। জি, ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, যেহেতু নিরপেক্ষতার প্রসঙ্গ এসেছে, এই নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন করতে চাই। এনসিপির নেতা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জোটের প্রার্থীদের হারানো হয়েছিল। এখন আবার একই নির্বাচন কমিশনের অধীনেই এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। সেক্ষেত্রে এই অভিযোগ আবারও ওঠার আশঙ্কা আছে কিনা? আমি তো বললামই, তারা অভিযোগও করে। আপনার মনে আছে এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে তারা অনেক কিছু করেছিল, তারপরে তার আন্ডারে তারা নির্বাচন করেছে। যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনের, জাতীয় নির্বাচনের পরে অভিযোগ করার কথা, তারা কাগজে কলমে কোনো অভিযোগ আনতে পারে নাই। আপনি খেয়াল করেন যে এইখানে 5,000 ভোট এইখানে টান দিয়েছে, এইখানে 2,000 করেছে, এইখানে 10,000 করেছে, সেটা কিন্তু বলতে পারে নাই। সো আমি যদি আজ থেকে 5টা 10টা পর্যন্ত নির্বাচন কমিশন দেখি, মানে 5 বছর 10 বছর পর্যন্ত আমি কি দেখি? নির্বাচন কমিশনার ভোট দিতে দেয় নাই, না দিয়ে বলেছে যে 60% 70% ভোট হয়েছে। 4 ঘন্টার ইলেকশনে বলেছে 47% ভোট হয়েছে। 1 ঘন্টার ব্যবধানে আপনার 27 থেকে 47 বানিয়ে ফেলেছে। এই যে এই কাজগুলো করেছে, এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু এই ধরনের কোনো কোশ্চেন ওঠে নাই। সো যাকে নিয়ে এই কোশ্চেনটা উঠে নাই মেন নির্বাচনে, তাহলে আপনার স্থানীয় সরকার নির্বাচন, এখানে এমন না যে একদিনে 300 আসনের মধ্যে যত আসন নির্বাচন হবে তা না, এটা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ হবে। সো চোখগুলো কিন্তু অনেকগুলো চোখ আরও বেশি তাকিয়ে থাকবে, তাই না? সেই জায়গায় যদি কিছু হয় তাহলে তো বোঝাই যাবে তারা ইন্ডিভিজুয়াল কোনো অ্যালিগেশন আনতে পারে নাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো সেইখানে আমি মনে করি যে তারা যা পেয়েছে অনেক পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করতে গেলে আপনার বিএনপি একটা বড় দল, এটা শত্রুও বলবে, কিন্তু অন্য যে দলগুলো তাদের অতীত ইতিহাসে কয়টা করে সিট পাওয়ার কথা ছিল? বিএনপি কিন্তু এর আগেও 220টা 30টা এরকম সিট পেয়েছে। হ্যাঁ, 2001-এও অনেকগুলো সিট পেয়েছে। সো তাদের কতগুলো আছে? তাহলে তারা এর চেয়ে আর কি আশা করতে পারে? জনাব এম এ আজিজ, আবার ফিরছি আপনার কাছে। এনসিপি নেতা সার্জিস আলম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জুলাইয়ের মহানায়ক বলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, জনাব সার্জিস আলম আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জুলাইয়ের মহানায়ক হিসেবে উপস্থাপন করলেন। নাহিদ ইসলামের আবেদনকে বড় করতে গিয়ে তাকে মহানায়ক যে ঘোষণা দেওয়াকে, এটাকে জুলাইয়ের মানে তিনি বোকামি এবং জুলাইকে সবার করে ভাবতে না পারার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্যের সাথে আপনি কি একমত কিনা? দেখেন, জামাত ইসলামের আমির আপনার তারেক রহমান লন্ডন থেকে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিল বলেছে। মাস্টার মাইন্ড বলে নাই, প্রধান নায়ক ছিল। কিন্তু আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমেরিকায় গিয়ে পরিচয় করেই দিয়েছে যে মাস্টার মাইন্ড কে। আসলে পরে কিন্তু সবাই এখন বলছে, প্রধানমন্ত্রী বলেছে, তারাও বলেছে যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড ছিল না। এখন ধরেন মাস্টার মাইন্ড কেমনে থাকে? এই আন্দোলন তো সব দল মত নির্বিশেষে আন্দোলন, সবাই অংশগ্রহণ করেছে। ঘরের মা শিশু কোলে নিয়ে চলে গেছে, তো সেখানে শিশু মারা গেছে, সবাই ছিল। এটাও তো এক ধরনের গণযুদ্ধ বলাই হয়। এটা অভ্যুত্থানে সব দল মত নির্বিশেষে, বরঞ্চ বিএনপির সদস্যরা বেশি মারা গেছে। এখানে আরেকজনকে এখন নতুন করে গডফাদার বানানোর তো কোনো অর্থ হয় না। আমি তো জানি যেমন হারুনের ভাতে যেমন সার্জিস এবং হাসনাত, তারা তো কোনো অভ্যুত্থানে দেখা যায়নি, তারা তো ছাত্রলীগের ছিল। হ্যাঁ, তারপরে ওখানে কেন ধরা পড়ে এরা নেতা হয়ে গেছে, অভ্যুত্থানের নেতা হয়ে গেছে। এখন তারা এমপিও হয়েছে, একজন এমপিও হয়েছে। তো এখন আমার কথা হলো, অভ্যুত্থানে একটা হয়েছে, এটা সবাই দেখেছে।
এখানে কোনো মাস্টার মাইন্ড নাই। এখানে আগে কোঠাবিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনটা রাজনীতিবিদরা যখন পর্দার অন্তরাল থেকে আন্দোলনে শরিক হয়ে গেছে এবং তাদের যে ফেসিবাদের পুলিশরা যেভাবে ইনডিসক্রিমিনেটলি ফায়ার করে মানুষ হত্যা করা হয়, শিশু, বৃদ্ধ, যুবক সবাই হত্যা করা শুরু করছে, তখন কিন্তু পরিবারের মারাও নেমে আসছে। সুতরাং এটাতে এই আন্দোলনের কেউ কোনো মাস্টার মাইন্ড নাই, কেউ নাই, এটা সবার আন্দোলন, মহবুত্তান সবার আন্দোলন। ইউনুসকে বিচার করে না কেন? ইউনুসের ভিতরে দুদকে অভিযোগ আছে না? তো কই, তার তো দুদকে তো তদন্ত হয় না। অনেক উপদেষ্টারই তো আছে, তারা তো জানে যে মেটিকুলার ডিজাইনটা কি করছিল। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস নিজে বলছে, সুতরাং সে জানে, সে মাস্টার মাইন্ডকে সে জানে। আমাকে প্রশ্ন করে, ওনাকে আপাকে প্রশ্ন করে তো কোনো লাভ নাই। মেটিকুলার ডিজাইন করে কোনো ডিজাইন হয় নাই। এই আন্দোলন একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেই কোটা ছিল না, পরে আইছে ফেসিবাদের বিলোপ। এটা একটা রাজনীতিবিদদের স্লোগান। যখন রাজনীতিবিদদের মাঠে নামছে তখন তারা গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এটার আকাঙ্ক্ষায় একটা, যেহেতু 15 বছর নির্বাচন হয় নাই, এটা তারা ঢুকাইছে, এটা শেষ স্লোগান হয়েছে। তো সুতরাং এখন আলোচনার প্রশ্ন আছে যে তাহলে আমাদের যে ফেসিবাদের বিলোপ, গণতন্ত্র, মানবিক বাংলাদেশ নাইবে বললাম, আইনের শাসন, সুশাসন, এইটা আমরা হয়েছে কি হয়েছে না, এইটা আলোচনার বিষয়। মেটিকুলার ডিজাইন তো ইউনুসের ডিজাইন ছিল, এ তো নিজেই বলছে। মুনিয়াপা, তাহলে আপনি বলেন জুলাইয়ের মহানায়ক কে তাহলে? আসলে জুলাইয়ের মহানায়ক এখনো এটা আপনার অন্ধকারে আছে এই জায়গাটায়। কারণ ডক্টর ইউনূস সাহেব যাকে বলেছিল যে মাস্টার মাইন্ড, পরবর্তীতে উনি কিন্তু আর সেটা ধারণ করে নাই, উনি নিজেই ধারণ করে নাই। তাহলে আপনি কি বলবেন? উনি ধারণ করে নাই এবং প্রত্যেকেই তারা কিন্তু বলেছে। এবং যাদেরকে আমরা দেখি 2-4 জন যাদের নাম সামনের কাতারে আসে, তাদের নিয়েও কিন্তু আবার আপনার বৈষম্য বিরোধীর অনেকেই আবার মন্তব্য করেন। এখন আমি বিএনপির একজন কর্মী, বিএনপি একটা বড় দল, বিএনপির নেতা জনাব তারেক রহমান যে বললেন আজিজ ভাই, যে লন্ডন থেকে উনি যা করেছেন, সেটা আমরা কিন্তু দাবি করি না। আমরা মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কর্তব্য করেছি। বাংলাদেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের বেড়ে ওঠা, এটাই আমাদের অস্তিত্বের সমস্যার জন্য আমরা যেখানে ছিলাম, লাইক এখানে আমরা 2 জন আছি, 2 জন ভয়েস রেজ করেছি। আজিজ ভাইয়ের মতো কোনো অংশেই কম বলে নাই, কোনো অংশেই না। আমি তাকে এই 24-এর আগে থেকে তার সাথে আমি টকশো করি। সো সে কীভাবে কথা বলেছে আমি জানি, আমি না, বাংলাদেশের মানুষ জানে। তাকে আমি যদি আপনি জুলাই বলেন, আমি তাকে তো নাম্বার কম দিতে পারি না তার জায়গা থেকে। এরকম যে মানুষগুলো নেমেছে, এবং জুলাইয়ের আগস্টের 5 তারিখে মানুষ হেঁটেছে সব বাসা থেকে, কোথায় যেতে হবে গন্তব্যহীন, মানুষের খুশির অতিশয্যে। এই যে খুশি, এই খুশিটা আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়ের একটা ডিমান্ড ছিল এরকম একটা দিনের জন্য। সেই দিনটাকে বলে দেয়, ওই দিনও কিন্তু কারো নামে, স্পেশালি কারো নামে কোনো স্লোগান হয় নাই। আন্দোলন চলেছে, স্পেশালি কারো নামে কোনো স্লোগান হয় নাই। তো সেই জন্য আমরা বলতে চাই যে হয়তো বা ইতিহাস নিশ্চয়ই পেছনে কেউ না কেউ তার মেধা, তার শ্রম খাটিয়েছে। যেমন অনেক যারা বিদেশে থাকে, অনেক আপনার লেখক, সাংবাদিক, তারা তাদের মতো বলেছে, আমি দেখেছি অমুক পত্রিকার অমুক সাংবাদিক, আমি নাম বললাম না, উনি এই করেছেন। আবার আরেকজনের মতো তার দেখা মতো এই কাজ করেছেন। তা এরকম অনেকের সম্পর্কেই জানা যায়, কিন্তু এককভাবে এখন পর্যন্ত কেউ নাই। আমি জানি না ভবিষ্যতে কিছু হবে কিনা। আচ্ছা, জুলাই নিয়ে যেহেতু কথা হচ্ছিল, সেই প্রসঙ্গে আরেকটি বিষয় জানতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন জুলাই কারো একার নয়, জুলাই সবার। কিন্তু বাস্তবতা হলো সে সময় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে কথাটি আপনি বললেন যে সবাই আসলে একটা লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু জুলাই আন্দোলনে 2 বছর পর এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে, যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলছে। এই পার্থক্যটা আসলে কেন এখন আসছে? এই মত পার্থক্য অনেকটা, আমরা যারা বাংলাদেশি মানুষ, আমাদের মধ্যে যেমন পরোপকারীর জিনিসটা আছে, ঠিক তেমনই লোভ, লালসা এটা অনেক বেশি আছে। সব কিছু কেন জানি একটু বেশি মাত্রায় আছে। আবেগ সেখানেও একটু বেশি মাত্রায় আছে। আপনি দেখবেন যে এটা একজন সাদা চামড়ার এরকম হয় না,
আমাদের যে আবেগ হয়, আমাদের যে লোভ হয়, সাদা চামড়ার ওদের ওই লোভটা হয় না, বা হলেও বোঝা যায় না খালি চোখে। আমাদেরটা খালি চোখে না, এমনিই বোঝা যায়, চোখ খুলতেও হয় না, বুঝতে পারছেন? সো সেই জন্য আমি মনে করি যে এটাও সময়ের ব্যাপার এই জায়গাটায়। তো আমার মনে হয় যে আরও কিছুদিন গেলে এটা আমরা ক্লিয়ার হতে পারবো, ক্লিয়ার করতে পারবো, যেটা আমি মনে করি, আমি নিজেও এটাই ধারণ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন, জুলাই সবার। জি, ধন্যবাদ। এম এ আজিজ, এনসিপি জুলাই পদযাত্রা শুরু করেছে, আর তাদের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আমরা দেখেছি। আপনার মতে এই ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? কেন এই ধরনের ঘটনা ঘটছে? এক, এই ঘটনা ঘটা উচিত ছিল না। দুই হচ্ছে, মামলা করেছে উত্তরের এনসিপির নেতা। সে 12টার সময় থানার থেকে বেরোয়েছে, বেরোয় সে শুনছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা যুবলীগের একজন সাবেক সাধারণ সম্পাদক আর একজন সদস্য ছিল। তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, তারা ওখানে এসে থাকে, নিশ্চয়ই নিরাপদ আশ্রয়ের জন্য থাকে। তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে কোর্টে আবেদন করে রিমান্ডে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো আপনার তারাই যে ককটেল ফাটাইছে, ওরা নিজেরা যে ফাটায় নাই, এটা হ্যাঁ, নিশ্চিত এরকমও অনেকে হ্যাঁ, বলছে বলছে যে তো। তারা নিজেরাই করেছে, নিজেরা কিনা এরকম প্রসঙ্গ হ্যাঁ আসছে। হয়েছে তো, তার আলোচনা আসার জন্য আবার লোকই তো বলছে, বিরোধী দলের জামাতের নেতারাও বলেছে না, এটাও তো হইতে পারে যে জামাতের সাথে এনসিপির এখন ছোট্ট স্নায়ু দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, চলছে, কারণ জামাতের এই যে মুক্তিযুদ্ধের সময়ের যে ইয়েটা কালিমা, এটা তারা অ্যাকসেপ্ট কাঁধে নিতে চায় না, এরকম একটা দ্বন্দ্ব আছে। এবং আমি টকশোতেও দেখেছি জামাতের লোকরা এখন এনসিপিকে আগের মতো করে ইয়ে করে না, পছন্দ করে না। সুতরাং ওখানে যে জামাতের লোকরা যে ঘটনা ঘটায় দেয় না, এটা নিশ্চিত কি। সুতরাং আপনি তদন্তর আগে আপনি ধরেন সন্দেহ, পুলিশের এখতিয়ার আছে, ধরে আপনি তাকে রিমান্ডে নিলেন, রিমান্ডে পুলিশের পেটন। হ্যাঁ, এখন আব্বা ডাকতে বললে তো সে আব্বাও ডাকবে, এই তদন্ত আর বিশ্বাস করবে না তো মানুষ। এটাতে যে তাদের বলানো হবে হয়তো যে তোমরা বোমা ফাটাইছো বলো, নাহলে জীবন সংহারে চলে যাবে। এই জন্য এখন তার আমার কথা হচ্ছে, যেহেতু আমরা এখন শান্তি চাই, সব দল, অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে, এটার আগে নিরপেক্ষ তদন্ত হতো। যারা আছে তাদেরকে ঠিক আছে কাস্টডিতে রাখতো, রাখে তদন্ত করে যদি সত্যি সে দূষিত, প্রকৃত দোষীকে ধরা উচিত ছিল। হ্যাঁ, সে এনসিপিরই হোক, নিজেরা গোলমাল করুক, আর তারা ঘটে থাকলে ঘটাইছে তারাই আসামি হতো। কিন্তু আগেই ধরে নিয়ে পুলিশ গ্রেপ্তার করলো, তাকে থানায় কোর্টে সোপর্দ করলো, তার মানে এখন রিমান্ডে যাবে, রিমান্ডে নিল, রিমান্ডে পিঠা দিয়ে যা বলাবে তাই বলাবে। এখন তো জনগণের কাছে এই তদন্ত অ্যাকসেপ্ট হবে না তো। জি, ধন্যবাদ। নীলুফা চৌধুরী মনি, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, উনি বলেছেন যে এই সরকারের সময় দুর্নীতি ও লুটপাট হবে, কারণ সরকার জুলাই সনদ বাস্তবায়ন করেনি। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এবং পরবর্তীতে আমি আরেকটি প্রশ্ন করব, আমি এই প্রশ্নের অ্যান্সারটা একটু শুনে নিই। দেখেন, ওই বলে না যে কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি, এটার সাথে জুলাই সনদ বাস্তবায়নের সাথে লুটপাটের কোনো সম্পর্ক নাই। কারণ জুলাই সনদে যা আছে 133টা অধ্যাদেশের ম্যাক্সিমামই পাশ হয়ে গেছে। যে কয়েকটা আছে সেই কয়েকটাকে সরকার থেকে বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা আরেকটু বিচার বিশ্লেষণ করে আমরা সংসদে উঠিয়ে আমরা ভালোভাবে জাস্টিফাই করে আমরা বিলগুলো পাশ করব। বলে না যে বিল পাশ করব না। সো তাহলে জুলাই সনদের তো সব কিছুই তাহলে আপনার ওইখানে কনফার্ম আছে। থাকলো আপনার নোট অফ ডিসেন্ট নিয়ে, নোট অফ ডিসেন্ট তো শুধুমাত্র বিএনপি একা দেয় নাই, অনেকেই দিয়েছে। সেই নোট অফ ডিসেন্ট নিয়ে আবার চুলচালা বিচার বিশ্লেষণ হবে সংসদে, তারপরে ওইটা পাস হবে কি হবে না 2/3 মেজরিটির উপর ডিপেন্ড করবে। এইখানের সঙ্গে ট্রান্সপারেন্সির কোনো সম্পর্ক নাই, দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আপনার দুর্নীতিকে ঠেকাতে হলে নিজের থেকে স্বচ্ছতা এনে এটার একটা আইনের অনুশাসনটাকে মজবুত করতে হবে। অন্যায় যেই করুক তাকেই সমান শাস্তি পেতে হবে। সেটা যদি বলবৎ রাখা হয় এবং এটা যদি কার্যকরী হয় তাহলে এই দুর্নীতি কমবে। নইলে আপনার এই দেশে দুর্নীতি, আপনি যত আইনই করেন, আইনের যদি প্রয়োগ না হয়, এখনও তো আইন আছে, আইন নাই এমন তো না, আইনের প্রয়োগ নাই আপনি এটা বলতে পারেন। অনেক বছর যাবৎ ধারাবাহিকভাবে আইনের প্রয়োগ থেকে
জনগণ বঞ্চিত হয়েছে, সাধারণ জনগণ বঞ্চিত হয়েছে। সাধারণ জনগণের যেই দিন তার নিজস্ব হিস্সাটা ফেরত পাবে, আপনি সেই দিন দেখবেন একাই দেশ ঠিক হয়ে গেছে, এটা কারোর জন্য লাগবে না। এবং সেটা নিজে থেকে শুরু করতে হবে। আমি ভালো কাজ করব, আমার সঙ্গে আমার যা টিম আছে টিমকে ভালো কাজ করাবো, এবং প্রত্যেকেই ওই জায়গা থেকে আমরা যদি করি তাহলেই একমাত্র দুর্নীতি দমন করা সম্ভব। নইলে বেতন বাড়িয়ে বলেন, আর ওই আইন জুলাই সনদ বলেন, আর যত আইনই করেন না কেন, আপনি প্রয়োগ না করলে কিচ্ছু হবে না, নাকি আজিজ ভাই? প্রয়োগ ছাড়া কিছু হয়? ওকে, ধন্যবাদ। এম এ আজিজ, কেউ বলেছে জুলাইকে ঘিরে ব্যবসা হচ্ছে, কিংবা জুলাইকে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। জুলাই 2 বছর পর ফিরে তাকালে আপনার কি মনে হয় যে সেই আন্দোলনের আবেদন তখন যা ছিল আর এখন কি গুরুত্ব হারিয়েছে কিনা? অবশ্যই গুরুত্ব হারিয়েছে। কারণ ৭১-৫২ সাল থেকে যত আন্দোলন হয়েছে ২৪ পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা, তরুণরা। প্রথমে আন্দোলন শুরু করেছে, কিন্তু এইবারে ২৪-এর তরুণরা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, ইউনিট সরকার নিজে করে দিছে, তাদেরকে ব্যবহার করে, এই মবে ব্যবহার করে, দুর্নীতি করে। আপনি বলেন তো দেখি, তাদের ভিতরে তো এমপি হয়েছে, আমি শুনি তো তাদের আত্মীয় বাসার থেকে সংসদে আসতে হয়, আসবে কেমনে? আবার পরে ঠিকই আবার গাড়ি চায়, আবার পর্দা চায়, এসি চায়, ইত্যাদি ইত্যাদি চায়, ওয়াশিং মেশিন এসব চায়। তো আমার বক্তব্য হচ্ছে একটা, যে ধরেন আমি কিন্তু বনশ্রীতে এই ব্লকে বাস করি, এই ব্লক খুব পশ এরিয়া বনশ্রীর মধ্যে। আমি প্রায় সবাই চেনে আমাকে, প্রায় সবাই চেনে। এই ব্লকে কোনো চাঁদাবাজি নেই, আমি নিজে ক্যাম্পিং করি, আমাকে সবাই সত্য কথা বলে। আমি তো এই ব্লকে নাহিদ ইসলাম তো ওখান থেকে এমপি হয়েছে, আমি একটা লোককে বলতে শুনি নাই নাহিদ ইসলামকে ভোট দিছে, সে এমপি হলো কেমনে বলেন? অর্থাৎ ওই তো মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলার ডিজাইনে শুনি তো কাউকে পাস করানো হয়েছে, বুঝছেন? সুতরাং হয় নাই তা না। কিন্তু আপনি দেখেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন, যে কি প্রশ্ন করে ভুলে গেছি, প্রশ্নটা ছিল যে তখনকার যে আবেদনটা ছিল সেই আবেদন এখন এসে হারিয়েছে কিনা? এখন আবেদন হারাইছে, কারণ হচ্ছে ওইটাই বিতর্কিত। এখন যে এনসিপির নেতারা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ছিল, তাদের যে আবেদনটা ছিল, পরে তারা যখন রাজনৈতিক দল করলো এবং ইউনুসের সাথে যখন এই জামাত এবং এনসিপি মোটামুটিভাবে ইউনুসের পক্ষে ছিল, এটা তো স্পষ্ট পক্ষে ছিল, এরপরে ইউনুস সবাইকে বিতর্কিত, একটা বারও বলে নাই যে তোমরা লেখাপড়া করো, আর ঠিক আছে পলিটিক্সও করো। তাদের সবাইকে বলছে তোমরা উদ্যোক্তা হও, মানে সবাই ব্যবসা করো। উনি ব্যবসায়ী, সবাইয়েরই ব্যবসা, কাউকে লেখাপড়ার ধারে। এখন তরুণরা সোজাসুজি সব জায়গায় শক্তি প্রয়োগ করে, এবং সব জায়গায় কোনো কাজ আদায় করতে গেলেই দেখবেন শক্তি প্রয়োগ করে, আর না হলে একবারে এমপি মন্ত্রী হইতে চায়। কেউ আর লেখাপড়ার দিকে মনোনিবেশ নাই। এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার। এই যে ৫-৬টা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই জেনারেশন কই পাবেন আপনি বলেন? এখন রোবট অপারেশন করে, এই ডাক্তার দরকার, রোবটের পিছনের লোক দরকার। ডেটা সায়েন্স, এই যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 2টা, সেখানে রোবট কাজ করতেছে, সেখানে ওয়ার্কার নাই, মানুষের বিকল্প হয়ে যাচ্ছে। এই যে আমাদের প্রবাসে 1.5 কোটি লোক থাকে, 1.5 কোটি লোক, আমি লিখেছি যে আগামী 10 বছর পরে তো কেউ নেবে না, কারণ আমাদের দেশে তো ওই প্রশিক্ষিত শ্রমিক তো তৈরি করা হচ্ছে না, যারা অটো মেশিনে বসে কাজ করবে। শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, এমনকি মায়ানমার বলেন, সেখানে লোকও আমাদের চাইতে অল্প লোক বিদেশে যায়, প্রবাসে যায়, কিন্তু ইনকাম করে বেশি, ডাবল ইনকাম করে। সুতরাং আমাদের দেশে যেহেতু আমাদের জনশক্তি বেশি, কর্মক্ষম জনশক্তি বেশি, আমাদের এটা সৌভাগ্য যে কর্মক্ষম। আগামী 10 বছর পরে এটা নাও থাকতে পারে, 20 বছর নাও থাকতে পারে, কিন্তু এটাকে এখন ধরেন বিজ্ঞানে তো প্রশিক্ষিত করা সম্ভব না। আমাদের এখানে সদরঘাটের ওপারে জিঞ্জিরা আছে না, জিঞ্জিরে আপনি ছোট ছোট চীনের মতো ছোট ছোট জিনিস যেটাকে ইউরোপে এক্সপোর্ট করা যায়, এরকম জিনিস তৈরি করা উচিত। তৈরি করে এক্সপোর্ট করুক, আর যাদেরকে বিদেশে পাঠাবে তাদেরকে আপনার বিজ্ঞান মনস্ক করে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমি লিখেছি বুয়েট সহ এদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান উপযোগী না। তারপরে ধরেন দেশ স্বাধীন হয়েছে 54 বছর 55 বছর পড়ছে, আজ পর্যন্ত জাতি গঠন করতে পারিনি। এটার মূল কারণ হিসাবে আমি ধরেছি যে ধরেন
আমাদের দেশে 12 প্রকার শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মাস্টার ডিগ্রি নেওয়ার পরে কেউ কারো জায়গার থেকে সরে না, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আমার ধারণা এই দেশে সময় লাগবে, দুর্নীতি যাবে। আপনি খেয়াল করে দেখেন, আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে কিন্তু এআই চালু হয়েছে। এখন সব গাড়ি কিন্তু ড্রাইভাররা কিন্তু সতর্ক হয়েছে, এআই ক্রস করে না, খেয়াল করেন। এখন আবার কিউআর কোড চালু করছে। কিউআর কোড চালু করছে মানে এরপরে ক্যাশলেস সোসাইটি হবে। আপনার টাকা যখন আপনার হাতে আসবে না, টাকা বিনিময় করতে পারবেন না, যে সব আপনাকে অনলাইনে পেমেন্ট হবে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, অ্যাকাউন্ট থেকে দিবেন, এই প্রসেস হয়, তাহলে তো দুর্নীতি করে টাকা রাখার জায়গা পাবেন না। শুধুমাত্র যারা হুন্ডি করে এই জায়গা আটকাতে হবে, হ্যাঁ, এই জায়গা আটকাতে হবে। তাছাড়া তো ক্যাশলেস সোসাইটি করলে দুর্নীতি আপআপ যাবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এইটা কিন্তু তিনি বলেন না কথা, অত্যন্ত সাধারণভাবে চলে, কিন্তু ধীরে ধীরে কিন্তু কাজ করছে। কিন্তু সমাজটা তো রন্ধ্রে রন্ধ্রের সমস্যা। এই সমস্যা যতই বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গায় রেখে গেছে, এটাকে সময় দিতে হবে। অর্থমন্ত্রী বলছে না যে বাজেট সেশনের শেষে বলছে 4 বছর সময় লাগবে। হ্যাঁ, লাগবে তো, কারণ দেশের অর্থ নাই, ব্যবসা নাই। কারণ এই যে আপনাদের হাউজের লোক মালিক, এটাকে ব্যবসা করে, ব্যবসা করতে পারে? ব্যবসা করতে পারে না, তার তো যান বাঁচান টানা নেই। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনার এই দেশে যতক্ষণ পর্যন্ত ব্যবসা শুরু না হবে, যতক্ষণ এই সরকারের আমলে অনেক টানাপোড়েন, কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আমি আজকেই পত্রিকা দেখলাম, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু তার এর ভিতরেও হয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট মানে বিদেশিরা ডাইরেক্ট ইনভেস্ট করছে, বিদেশি করে। আমাদের দেশে ব্যবসায়ীরা এখনও তারা মনে করতেছে যে তাদের জন্য প্রপার সুযোগ হয় নাই, কারণ সবাইকে এবং ফসিবাদের দোসর অমক অমক কয়ে ট্যাগ লাগায় ব্যবসা করতে দেয় না। এরকম হচ্ছে তো। এই যে ধরেন কিছু লোকের কথা বললে মামলা করে, ফেসিবাদের দোসর বলে কিন্তু আইন নেই তো। আপনি ফেসিবাদের দোসর করে তাকে করতেছেন, মামলা দিতেছেন অন্য, এটা তো হবে না। এটা আমার কথা যেটা আইন আছে, হ্যাঁ, ট্রাইব্যুনাল তো আমি বলি যে ট্রাইব্যুনাল এমন একটা আইন, ধরেন এখানে অডিও ভিডিও সংবাদপত্রে ছাপা হয়েছে, কেউ কোনো কথা বলছে, এগুলো প্রমাণ, এরকম যা আছে সব প্রমাণ, কিন্তু প্রমাণ অ্যাকসেপ্টেবল, এমনকি রাজসাক্ষী অ্যাকসেপ্টেবল। সুতরাং ট্রাইব্যুনালে বিচার যদি একজনকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে তার জেল হবেই, তার শাস্তি হবেই। সুতরাং আমার বোধ ট্রাইব্যুনাল না হয়ে যতক্ষণ পর্যন্ত আইন প্রচলিত আইনগুলো আছে, ধরেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এই অ্যাক্ট এমন একটা আন্ধা আইন, হ্যাঁ, কালো আইন। আমরা কিন্তু এই আইনে 15ই আগস্টের পরে যখন ক্ষমতায় আসলো, যে এটা আওয়ামী লীগের নেতা ক্ষমতা আসলো, তখন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেলখানা ভরে ফেললো। হ্যাঁ, মানে 80% লোক ওই আইনে গ্রেপ্তার হয়েছে। তো আপনার সেই আইনটা তো এখনো আছে, এখনো বলবৎ আছে। তো আপনি ঠিক আছে, ঘোষণা দিয়া আপনি যত দুর্নীতিবাজ আছে, যত সন্ত্রাসী আছে, যত মাদক ব্যবসায়ী আছে, যত আছে, সব ধরে ফেলা আটকায় রাখেন, কিন্তু নির্মোহভাবে করতে হবে। নির্মোহ, সমস্যা তো কলুষমুক্ত করতে হবে। তা আমার মনে হয় সরকার আসছে, সরকার তো সময় দিতে হবে। এখনই তো সরকারে দেখেন না, বিরোধী দল ধরেন এনসিপি বলেন, জামাত বলেন, সময় বেঁধে দেয়, 7 দিন পরে নাই সরকার, যে পথে ফেসিবাদ গেছে সেই পথে তাদের যাইতে হবে। এইসব আওয়াজ দেওয়া দিয়ে সমাজটাকে নড়বড়ে করে দেওয়ার তো কোনো অর্থ হয় না। আপনারা সহযোগিতা করেন। গণতন্ত্রের যুগে আমরা রওনা করছি, পথ চলছি, সেখানে তো বিরোধী দল সরকারি দলকে হেল্প করতে হবে, তাছাড়া তো হবে না, যেতে পারবো না তো আমরা। জি, ধন্যবাদ। নিরুফা চৌধুরী মনি, দিনাজপুরে মুক্তিপণের টাকা নিতে এসে এনসিপির 2 নেতা আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে এনসিপির দিনাজপুর জেলা কমিটির 4 সদস্য আটক নেতাদের ছাড়িয়ে নিতে থানায় গিয়ে তকবির এবং সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে। এরপর তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। জানতে চাই, নতুন বাংলাদেশ বানাতে যে এখন তারা এমন কেন করছে? এনসিপির কথা বলছি। দেখেন, তাদেরকে কি বলবো, তারা তো তাদের ইমেজটা নিজেরাই নষ্ট করেছে এইভাবে। আপনার সেই ওয়েস্টিনে হাঁস খাওয়ার কথা তো নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। একটা আওয়ামী লীগের এমপি, তার বিচার হবে যদি সে অন্যায় করে থাকে। আমি আবারও বলছি, প্রত্যেকটা অন্যায়কারীর আমরা বিচার চাই,
কিন্তু তার কাছে তো এই জন্য আপনি চাঁদা দাবি করতে পারেন না, তাকে জিম্মি করে চাঁদা নিতে পারেন না, তাকে শাস্তির আওতায় আনতে পারেন। আমরা ওইরকমই একটা বাংলাদেশ চেয়েছিলাম, এই জন্যই এত আন্দোলন, এত অভ্যুত্থান, এত বিপ্লব। তো সেইখানে বিপ্লব, ওই যে বলেন না যে বিপ্লব তার নিজের সন্তানকে খেয়ে ফেলে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, বিপ্লব সন্তানকে যত তাড়াতাড়ি খাবে তত এই আন্দোলনটা হুমকির মুখে পড়বে। আমরা চাই না 24 হুমকির মুখে পড়ুক। আমরা বারবার তাদেরকে সাবধান করেছি, এবং 24 মানে তো হাতে গোনা কয়েকটা ওই সন্তানরা না, 24 মানে সমস্ত বাংলাদেশ ফুঁসে ওঠা, 24 মানে সমস্ত বাংলাদেশের ছাত্রছাত্রীরা। অথচ দেখেন এই ছাত্রছাত্রীরা তারা হয়তো টিকতে পারে নাই, হয়তো এটা অপছন্দ করে আপনাদের বয়সী, এবং তারা চলে গেছে তাদের বাড়িতে, তাদের শিক্ষাঙ্গনে তারা চলে গেছে। যে কয়েকজন আছে তারা উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, এই উচ্ছিষ্টের জন্য তারা যুদ্ধ করছে, তারা নিজেরা মারামারি করছে। তারা এই যে এই ধানমন্ডি থানায় আজ থেকে 1 বছর আগে এই ঘটনাটাই ঘটেছিল, ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, তারপরে আবার আজকে যারা বড় বড় নেতা তারা আবার ছাড়িয়ে আনার জন্য আবার ওইখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হলো, এবং একটা পর্যায়ে গাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে গেল। এরকম কিন্তু নতুন কাহিনী না, এগুলো সব সময়ের জন্য। তো বিএনপি নিয়ে তারা কথা বলে, চাঁদা নিয়ে কথা বলে। তো এই যে উনি বললেন যে একটা পশ এরিয়ার যদি চাঁদা নোটে, চাঁদা তো পশ এরিয়ার মানুষের কাছ থেকেই তো টাকাটা নেয়, বেশি নেওয়ার কথা। তো আমার কথা হলো যে বিএনপিকে পচানোর জন্য তারা যেটা করার হেন কোনো চেষ্টা নাই, তারা করে নাই বিরোধী দল। কিন্তু তাদের মধ্যে যে এত কিছু, তাদের তো শুরু মাত্র। বিএনপি একটা প্রায় 50 বছরের রাজনৈতিক দল, 40-45 বছরের রাজনৈতিক দল। সেই জায়গায় আপনার আমাদেরকে ধ্বংস করার জন্য তারা মাঠে নেমেছে। তো ধ্বংস করতে গেলে তো নিজে সৎ হতে হবে, নিজের ধ্বংস হয়ে তো অন্যকে ধ্বংস করা যায় না, নিজে ভালো থেকে অন্যকে ধ্বংস করতে হয়। আমি তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে এখনো সময় আছে। আমরা চাই ইয়াং জেনারেশনরা দেশের নেতৃত্বে আসুক, দেশের ওজনটা বহন করুক এবং দেশ ভালোর দিকে যাক, এটা আমরা চাই। এবং এই জন্যই আমরা বলি যে তাদের মধ্যেও ওইটা হওয়া উচিত যে অন্যায় করবে, অন্যায় কিন্তু ঘর থেকে ধরা উচিত, দল থেকে ধরা উচিত, তারপরে হলো দেশের। আমি যদি আমার ঘরকে পরিষ্কার করি আর আমি দলকে পরিষ্কার করি, তাহলে কিন্তু আমার দেশটা অটোমেটিকলি পরিষ্কার হচ্ছে, যার যার মতো করে যদি আমরা করি। তো এই জায়গায় আমি বলতে চাই যে তাদেরকে ছাড়ানো না, বরং তাদেরকে ফোন করে বলা উচিত যে তোমার আইনে যা হয় তুমি তাই করো। যেদিন এই কথাটা যারা বলতে পারবে, সেইখান থেকে দেশের সৌন্দর্য, দেশের সততা ওইখান থেকে শুরু হবে। জি, ধন্যবাদ। এম এ আজিজ, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আমি কথা বলছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কলেমা খচিত সাদা পতাকা আসলে দেখা যাচ্ছে। এই পতাকা কি ধরনের বার্তা দিচ্ছে? না দেখেন, পতাকা অনেক হতে পারে। ধরেন যদি আমাদের জাতীয় পতাকায় কলমা খচিত করে, তো এটা তো অপরাধ, তাকে গ্রেপ্তার করা উচিত। এটা তো, কারণ আমাদের পতাকা তো নির্দিষ্ট আছে। পতাকা ধরেন, পতাকা বলেন, জাতীয় সঙ্গীত বলেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়, অনেক দেশে চেঞ্জ হয়েছে। আমেরিকায় তো 100 বারের উপরে চেঞ্জ হয়েছে। হতে পারে জাতি যদি একমত হয় যে এই পতাকা না আর একটু পতাকা ইনক্রিজ করবো, এই প্রসেসে হতে পারে। আমাদের পতাকা আগে ছিল যেরকম, সেরকম তো নাই। আগে প্রথম যে পতাকা হয়েছিল তখন ছিল বাংলাদেশের ম্যাপ ছিল, এটা এখন গোল দেওয়া হয়েছে। তো এই পতাকায় কলমা আপনি অন্য কিছু লিখতে পারবেন না। তো যে পতাকা আমাদের মডেল করা হয়েছে ওইটাই থাকতে হবে। এর বাইরে যতক্ষণ পর্যন্ত পতাকা জনগণের মতামত নিয়ে এটা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ ওই পতাকার উপরে যা কিছু করবে এটাকে অপরাধ হিসেবে দেখা হবে, এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ। তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা উচিত, এটাই আমি মনে করি। জি, ধন্যবাদ। নীলুফা চৌধুরী মনি, আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন। চীনের সাথে করিডোর, অস্ত্র, তিস্তা চুক্তি, এ বিষয়ে ভারত নজর রাখছে। এই যে ভারতের নজর রাখা, এটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে আপনার মনে হয়? দেখেন, এই নজর তো, চীন আমাদের প্রতিবেশী, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের কিছু স্বার্থ আছে, থাকাটাই স্বাভাবিক। নিকটতম প্রতিবেশী থাকলে তারা নজর রাখতে পারে,
বাট বাংলাদেশের কি করা উচিত এটা হলো কথা। বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য ভারত যদি যতটুকু সাপোর্ট যদি দিত তাহলে আমাদের অন্য কোথাও যেতে হতো না। আমি স্বয়ংসম্পূর্ণ হতাম। যেহেতু আমি স্বয়ংসম্পূর্ণ না, আমার সমস্যা আছে, নিড আছে, সেইখানে যদি আমি অন্যখানে ভালো কিছু পাই আমি তো নিবই। বাংলাদেশ তো শুধু চীনের কাছে, শুধু ভারতের কাছে, শুধু তা না, সারা বিশ্বের কাছে। আপনার জায়গা থেকে নিয়েছে, জায়গা জাপানের, আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছে, চায়নার কাছ থেকে নিয়েছে। ভারত আমাদেরকে ওইভাবে ঋণ দিতে পারবে না, কারণ ভারতের নিচেই ওরকম না যে সে অন্যকে দিবে। তো সেই জায়গা থেকে চায়নার সঙ্গে আমরা কাজ করব। আমাদের কিছু কূটনৈতিক আপনার শিক্ষা আছে, কূটনৈতিক অবস্থান আছে, কূটনৈতিক যে জায়গাটা, সেটা সম্পর্ক সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। এর মধ্যে আমাদের যাকে দিয়ে আমাদের উপকার হবে আমরা উপকারের উপকার স্বীকার করব, এবং তার কাছ থেকে যে ডিলটা হবে আমরা ডিলটা করব। সেইখানে যদি ভারত যদি অখুশি হয় তাহলে ভারত আমাদের দিবে, যদি ভারত না দেয় তাহলে ভারতের তো কিছু বলার নাই। আমার নিড, আমার অর্থের নিড, আমার যে জিনিসের নিড, সেই নিডটা জায়গায় চায়না কিন্তু শুধু বাংলাদেশকে দিচ্ছে তা না, সারা বিশ্বে চায়না ব্যবসায়িক জায়গায় কিন্তু একটা অবস্থান করে আছে। আর আমি আবারও বলছি, আমাদের 3 দিকে ভারত, একদিকে চিকেন নেক আছে, চিকেন নেক থেকে একটু কাছে চায়না হয় এই তো। কিন্তু চায়না সাউথ এশিয়ার একটা দেশ, সেই জায়গায় সে একটা অর্থশালী দেশ। সে অন্য দেশে ব্যবসা করতে আসে, সে অন্য দেশে লগ্নি করে। তো আমার যদি লগ্নির দরকার পড়ে, আমার যদি ব্যবসার দরকার পড়ে, আমাকে তো যেতেই হবে। কিন্তু আমার কূটনৈতিক যে আপনার শিক্ষাটা, সেটা অ্যাপ্লাই করে যেতে হবে। তার মানে আমাকে এইখানে এক ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, যেটা দিয়ে আমি কেউ যেন অখুশি না হয়, সকলের সঙ্গে যে বললাম বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এই জায়গাটা আমি মনে করি। জি, ধন্যবাদ। এম এ আজিজ, আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে, যেখানে বিরোধী দলের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দীর্ঘদিনের এবং পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করেছেন। একটি বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস এভাবে রাষ্ট্রীয় পরিসরে উদযাপনকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমার কমিউনিটি সেন্টার আমি কাকে ভাড়া দেব আমার ইচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কমিউনিটি সেন্টার খুলি তাহলে যে ভাড়া চায় তাকেই দিতে হবে। হ্যাঁ, এখন আপনি যুক্তরাষ্ট্রকে আপনি সাউথ প্লাজা ভাড়া দিলেন জাতীয় দিবস উদযাপনের জন্য। এখন যদি ভারত চায় কি করবেন? পাকিস্তান চায় কি করবেন? চীন চায় কি করবেন? না করতে পারবেন? আমি আশ্চর্য হয়েছি যে ধরেন বামপন্থী নেতা জুনায়েদ সাকি, তিনি পার্লামেন্টের মেম্বার, তিনি যা দেখি যে ওই রাষ্ট্রদূতের পাশে দাঁড়ায় আছে, খুব খুশি মনে হয়েছে। আমার কথা হচ্ছে সাউথ প্লাজায় আমি বলছি না যে তারা তাহলে ওপেন করা উচিত ছিল, যে করতে চায়, কিন্তু এটা করতে গিয়ে আমি যদি প্রশ্ন করি যে মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের সাউথ প্লাজায় জানাজাটা হতে পারলো না কেন? তাকে শহীদ মিনারে তার লাশটা 10 জনকে দেখার জন্য রাখার চেষ্টা করা হয়েছে, সেটা হলো না কেন? এই প্রশ্নগুলো তো আসে, আলোচনায় আসে। সুতরাং যে জিনিস আমি কন্টিনিউ করা কঠিন, ধরেন এই মার্কিন যুক্তরাষ্ট্রই ওখানে সাউথ প্লাজায় অনুষ্ঠানটা করলো, এখন যদি চীন চায় কালকে যদি করতে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে যুক্তরাষ্ট্র উষ্মা প্রকাশ করবে না? আপনার ভারতকে যদি দেন তাহলে চীন উষ্মা প্রকাশ করবে না? বা চীনকে দিলে ভারত উষ্মা প্রকাশ করবে না? অর্থাৎ আমরা একটা ক্রিটিক্যাল জাংশনে আসি, এতে কোনো সন্দেহ নেই। তবে তারেক রহমান আপনি এইগুলোই ধরেন, যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক, ভারতের সাথে আমাদের টানাপোড়েন, সব মিলে তৃতীয় দেশ হিসাবে মালয়েশিয়ায় গেছেন। মালয়েশিয়া কীভাবে তাকে রিসিপশন দিয়েছে, চীনেও তার কীভাবে রিসিপশন দিয়েছে। দেখেন, এখন আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের যেখানে, আমার কথা হলো সবার আগে বাংলাদেশ, বিএনপির স্লোগান, সরকারের স্লোগান, আমি মনে করি যেখানে আমরা বেনিফিট বেশি পাবো সেখানে আমরা যাব। আমরা চীনে, আমেরিকার সাথেও চীনের বাণিজ্য বৈষম্য আছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। হ্যাঁ, আমি যদি কয় চীন তো আমাদের 100টা পণ্যতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিছে, আমরা দিতে পারতেছি না, তো তারপরে তো এটা আলোচনা হয়েছে। এখন ধরেন আপনি করিডোরের কথা বলছেন,
করিডোর তো বাংলাদেশ কথা দেয় নাই, বলছে বাংলাদেশ অর্থনৈতিক করিডোর চীনের প্রস্তাব দুটো হতে পারে। একটা হলো মালাক্কা প্রণালী আছে, ইন্দোনেশিয়া কাছে মালয়েশিয়া এবং থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মাঝ দিয়ে একটা সরু পথ, ওটা দিয়ে আমেরিকা ওটা কত ক্লোজ করে দিতে পারে, ভারতেরও কাছে। হ্যাঁ, সুতরাং ওটার বিকল্প একটা করিডোর যদি এটা বানাতে চায়, ধরেন চীন থেকে আসলো মায়ানমার হয়ে আপনার চীনের সাথে চিটাগাংয়ের সাথে যুক্ত হলো, এটা দুরকম সুবিধা আছে। একটা হলো চীনের সুবিধা নিতে বিকল্প একটা করিডোর বানায় রাখলো, ওখানে যদি আটকায় দেয় এখান দিয়ে যেতে পারবে, একটা হতে পারে। এই জন্য বাংলাদেশ কিন্তু কথা দেয় নাই, বাংলাদেশ এটা অবজার্ভ করতেছে। কিন্তু চীন আবার কথা দিচ্ছে যে এই যে রোহিঙ্গাদের যে প্রত্যার্পণের জন্যে, ফিরে দেওয়ার জন্যে তারা মিডিয়া করবে। এখন চীনের সাথে ধরেন মায়ানমারের জান্তার সম্পর্ক আছে, আবার আরাকান আর্মিদের সাথেও সম্পর্ক আছে। তারা যদি মিডিয়া সত্য সরল মনে এটা করে, তাহলে তো এটা তো আমাদের জন্য খারাপ হবে না। এই কারণেই বলি, দেখেন ভারতে ইতিমধ্যে পুশিং শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যত আওয়ামী লীগের নেতারা পালাইছে তারা বাংলাভাষী মুসলমান না, এর ভিতরে বেশি না, দু একজন হিন্দু আছে হয়তো, তাদেরকে পুশিং করে না তো একটা তো করে না, শুধু জোর করে ধরে ওই 20 বছর আগে গেছে। এখন ধরেন এই যে শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হয়েছে, সে শুধু হিন্দু বলে বেঁচে যাচ্ছে, তার মা বাবা তাদের বরিশালে আগলঝোরে তার ঠিকানা আছে, গ্রামের ঠিকানা পর্যন্ত আমার কাছে, ওখানে গেছে, ওখান থেকে তার মা বাবা গেছে, নাম বদলায় তারা ওখানে আপনার পশ্চিমবঙ্গে বাস করতেছে। তো তাহলে কি হিন্দু বলে মুসলমান হলেই দোষ? আপনার খ্রিস্টান বৌদ্ধ অন্যরা আছে, তাদের পুষিন করবেন না, শুধু বাংলাভাষী। তারপরেও আমার করতেছে, আপনি করেন যদি সত্যি অনুপ্রবেশকারী বাংলাদেশি হয় কেউ করেন, কিন্তু তার জন্য তো বাংলাদেশ এবং ভারতের প্রোটোকল স্বাক্ষর করা আছে। জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী ভারত এবং বাংলাদেশ, অর্থাৎ তার ভিতরে বিধিবিধান আছে, সিস্টেম মেনে আপনি করেন। বাংলাদেশের এমবেসি আছে, বাংলাদেশের যাদেরকে পুশিন করতে চান যে তারা ভারতের নাগরিক না, তাদের কাছে তালিকা পাঠান, বাংলাদেশ সরকার এটা ভেরিফাই করে দেখবে যে হ্যাঁ কোনটা সত্য কি মিথ্যা, করে তারপরে পুষণ করেন। এখন ওখানের যে বুদ্ধিজীবী, ধরেন ভরত কার্ডার নামে একজন অত্যন্ত মানে উচ্চমানের একজন থিঙ্ক ট্যাঙ্ক আছে, সে বলতেছে তো যে আপনার চিকেন নেকটা হলো 20 থেকে 22 কিলোমিটার। হ্যাঁ, এটা যদি চীন অথবা অন্য কোনো শত্রু দেশ এটা বন্ধ করে, তাহলে আমাদের তাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং এটাকে 150 কিলোমিটার বানাইতে হবে। বানাতে গেলে উত্তরাঞ্চলের রংপুর বিভাগকে কিনে নিতে হবে। হ্যাঁ, যেমন ফ্রান্সের কাছ থেকে আপনার লুইজিয়ানা কিনে নিয়েছিল ওই বাণিজ্য করার সুবিধার্থে, নদীর সুবিধার্থে। তো ওরকম এটাকে নিয়ে যেতে হবে, কিনে নিতে হবে। যদি কিনে তারা বাংলাদেশ রাজি না হয় তাহলে শক্তি প্রয়োগ করা হবে। আর মুখ্যমন্ত্রী সে হিন্দুভাষী বাংলাভাষী হিন্দু, হে এবার বলতেছে আমাদের নাকি চিকেন নেক ফেনি। আরে ফেনিতে তো পিছন দিয়ে চিকেন নেক তো সমুদ্র আছে তো চিকেন নেক কাটিয়ে তারা নাকি চিটাগাং 3 ডিস্ট্রিক্ট আলাদা করে ফেলবে, অর্থাৎ বাংলাদেশ ছোটো করে দেবে। আমরাও তো বলতে পারি যে আমরা পড়ছি না ছোটোবেলা, বাংলা বিহার উড়িষ্যার নবাবতী সিরাজদৌল্লা, বাংলা বিহার উড়িষ্যা কোথায়, আমরা তো কইতে পারি। সুতরাং আমার কথা হচ্ছে 3 ভাগ, 3 দিকে ভারত। হ্যাঁ, আমাদের সাথে আমরা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ তারা স্বীকৃতি দিতে চায় না। আমার কথা হচ্ছে বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না, নাইলে দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে ভারতের সম্পর্ক নেই, মালদ্বীপ থেকে উঠে গেছে। সুতরাং আমরা তাদের সাথে শত্রুতা করতে চাই না। আমার কথা হচ্ছে বড় ভাই সুলভ আচরণ না করে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা উচিত। কারণ প্রতিবেশী ইচ্ছা করলে তো সরাই দেওয়া যাবে না, আমরা প্রতিবেশীদের সাথে সম্পর্ক রাখতে চাই। হ্যাঁ, কিন্তু তারা যে আচরণ করে, তারা তো সবসময় দেখা গেছে যে ওই সরকারে যে থাকে তাকে অনুগত করতে চায়। তাদের আপনি দেখেন 28টা প্রদেশ আছে, আর 8টা আপনার আছে কেন্দ্রশাসিত সরকার আছে। আমাদের দেশকে মনে হয়, আমার কাছে মনে হয় যে তারা এটা বাংলাদেশকে কেন্দ্রীয় শাসিত বানাইতে চায়। এটা তো হইতে দেবো না, এটা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, আমরা তো এটা পারবো না। আমার কথা
শুভেন্দু অধিকারী যাই বলুক, সে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী। আমাদের কেন্দ্রীয় সরকার অলরেডি যোগাযোগ করতেছে, কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে এটা সমাধান করুক। জি জি, ধন্যবাদ জনাব এম এ আজিজ এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মতামত শেয়ার করার জন্য। দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।